দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমি যা দেখছি তাতে দেশের মধ্যে যেটা এখন প্রয়োজন সেটা হলো জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য ছাড়া আমরা বর্তমান যে অবস্থায় আছি তাকে পরিত্রাণ পাবো না। শব্দ অসুন্দর ওই কবিতার মধ্যে ব্যবহার করেছিলেন। আমরা সমস্বরে তার প্রতিবাদ করেছি যে রওশন এরশাদ একজন নারী, মাতৃসম। আমরা আন্দোলন করছি তার স্বামীর বিরুদ্ধে। আমরা তাকে কেন টেনে আনছি? একজন মায়ের বয়সী মেয়েকে। এই দেশ স্বাধীন করেছি, সুতরাং এইরকম দেশের অবস্থা হবে এটা চাই নাই। আমি একজন শিক্ষক হিসাবে আমি আজকে প্রেস ক্লাবে দাঁড়ালাম প্রতিবাদ হিসাবে। প্রফেসর ডক্টর ইউনূসের প্রতি আমার আস্থা অত্যন্ত অপরিসীম। সরকারের যদি বুঝে থাকেন, সরকারের, হ্যাঁ, আমি যদি আপনার কথাটা সত্যি বলে ধরে নিই যে সরকারের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এগুলো করা হচ্ছে, তাহলে সরকার নিশ্চয়ই এটা বুঝতে পারছে, আমি আপনি বুঝতে পারছি, পলাশ ভাইও বুঝতে পারছেন, মারুফ ভাইও বুঝতে পারছেন, তাহলে সরকার ব্যবস্থা নিচ্ছেন না কেন? দুষ্টের দমন শিষ্টের পালনে তো সরকারের নীতি হওয়া উচিত। আপনি দেখেন না সরকারকে, আপনি বেনাপোল আপনার ল্যান্ড পোর্টে, স্থলবন্দরে আপনার শত শত ট্রাককে থামিয়ে দেওয়া হয়েছে, যে ট্রাকগুলো দিয়ে বাংলাদেশের গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং গুডস গুলো যায়। কেন? এটা কেন করা হবে? ইন্ডিয়া এটা কেন করছে? কারণ কি? ভারতের সাথে আমাদের কি হয়েছে? বাংলাদেশের মানুষ গিয়া ভারতে গিয়া কোন গোলমাল করেছে? নাকি বাংলাদেশের বিজেপি কাউকে গুলি করে, ভারতীয় কোন নাগরিককে গুলি করেছে? তারপরে এখন আমি বর্তমান সরকারের যিনি পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা, হ্যাঁ, তিনি আমার চেয়ে কনিষ্ঠ বয়সে 2 বছরের জুনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্রী ছিলেন। যাই হোক, উনি আজকে একটা মানে ঘটনার কথা বললেন, যেটা এটা তো আরো লোমহর্ষক, যে বলছে যে ভারত আগে থেকে বলে না যে তারা পানি ছেড়ে দেবে। আমার প্রশ্ন হলো, আমি পরে একজন পানি বিশেষজ্ঞ জিজ্ঞেস করলাম, পানি এরা ছাড়ে কেন? বৃষ্টি হয়ে এদের এখানে পানি আটকে যায়, তাই এরা আমাদের দিকে পানি ছেড়ে দেয়। তো প্রশ্ন হলো, হাসিনা আপা আপনার বাড়ির দিকে যদি আমার বাড়ির পানি ছাড়ি, আমি পানিবন্দী হয়ে গেছি বলে, তাহলে আপনাকে আগাম সিগন্যাল দিতে হবে তো, যাতে আপনি একটা প্রয়োজনীয় ব্যবস্থায় যেতে পারে, যাতে আপনি পানিতে তলিয়ে না যান। কিন্তু রিজওয়ানা হাসান যেটা বললেন, সৈয়দা রিজওয়ানা হাসান, যে পানি ভারত কোনো আগে থেকে সিগন্যালিং করে না, হঠাৎ করে বলে যে আজকে আমরা পানি ছেড়ে দেব। এইটা পৃথিবীর কোন আইনে ধরে? পৃথিবীর কোন আন্তর্জাতিক পানি আইন বা ওয়াটার লতে ধরে? আমি কোনো বুঝি না। সুতরাং দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমি যা দেখছি তাতে দেশের মধ্যে যেটা এখন প্রয়োজন সেটা হলো জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য ছাড়া আমরা বর্তমান যে অবস্থায় আছি তাকে পরিত্রাণ পাবো না। এবং নির্বাচন, যেটা পলাশ ভাই বললেন গুরুত্বপূর্ণ কথা, যে ডক্টর ইউনূস কিন্তু যদি নির্বাচন উনি দেওয়ার মতো কনভিনিয়েন্ট অবস্থান না পান, তাইলে উনি থাকবেন না। নির্বাচন দেওয়ার পরে তো থাকার প্রশ্নই ওঠে না ওনার। কিন্তু প্রশ্নটা হলো, আমরা পরিবেশটাকে এমন রাখছি কেন যে প্রফেসর ডক্টর ইউনূস নির্বাচন দিতে পারছেন না? পরিবেশটা তো একটা অনুকূলে রাখতে হবে, যাতে একটা সুষ্ঠু নিরপেক্ষ একটা ট্রান্সপারেন্ট ইলেকশন হয়, যেটা বলি, সেটার পরিবেশটা তো আমাদের বজায় রাখতে হবে। বলেন, সেটা তো রাখছি না, আমরা কোনোভাবেই রাখছি না। এখন মিছিল কিসের আমি তো বুঝি না। বাংলাদেশে কি কোনো রাজনৈতিক চর্চা আছে? বাংলাদেশে এখন একটি রাজনৈতিক দল অ্যাক্টিভ, যাদের লোকবল আছে, যাদের সমর্থক প্রচুর, একদম গ্রামগঞ্জ পর্যন্ত, সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। আমি তো মনে করি সবকিছুতে এখন বিএনপি যদি কোনোভাবেই ফেল করে, তাহলে রাষ্ট্রে কিন্তু সাংঘাতিক অরাজকতা তৈরি হবে। এবং আমার যেটা মনে হচ্ছে, আমি খুবই অ্যাপ্রিহেন্ডেড, খুবই খুবই মানে আতঙ্কিত, যে পরিবেশ তৈরি করছে তাতে তারেক জিয়া অর্থাৎ তারেক রহমান সাহেব যাতে বিলেত থেকে ফিরে না আসতে পারেন, এই ব্যবস্থার জন্য অনেক মনে হয় উঠে পড়ে লাগছে একটা গোষ্ঠী, এবং এটা অত্যন্ত একটা শক্তিশালী গোষ্ঠী। তারা দে আর বিং ফাইন্যান্সড, তাদেরকে অর্থ দেওয়া হচ্ছে। তারেক রহমান না আসতে পারলে এখানে একটা সিচুয়েশন তৈরি করে রাখতে পারবে। আর তারেক রহমান যদি স্টেপিং করে বাংলাদেশে, তখনই কিন্তু পরিবেশ ভিন্ন রকম ধারণ করবে। কারণ সুপ্রিম লিডারের একটা কমান্ডের একটা মূল্য আছে। কিন্তু আমি বলি, এখন যারা মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যারা অ্যাপেক্স টেবিলে বাংলাদেশে আছেন, তাদের অনেকেই বয়োবৃদ্ধ। আমি কয়েকজনের নামই বলতে পারি, তারা অত্যন্ত যোগ্য,
শিক্ষায়, রাজনৈতিক অভিজ্ঞতায় বলতে গেলে তারা এই বাংলাদেশে এখন একেবারে আনম্যাচড, আনপ্যারালাল। আমি কয়েকজনের নাম বলি। আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর মঈন খান, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত উপযুক্ত ব্যক্তি। তারপরে আমার আরেকজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তিনি ডক্টর মুশাররফ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তারপরে আরেকজন, উনি শিক্ষকতা করেননি, উনার আব্বা মন্ত্রী ছিলেন 54-এ। হ্যাঁ, উনি হলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। ওনার বাবা মাহমুদুর নবী চৌধুরী 54-এ পাকিস্তানের প্রভিন্সিয়াল গভর্নমেন্টের মিনিস্টার ছিলেন। এবং আমির খসরু মাহমুদ চৌধুরী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার দৃষ্টিতে অত্যন্ত ভদ্রলোক, সব্যসাচী রাজনীতিবিদ। এতদিনের রাজনীতিতে আমি কোনোদিন ওনার মুখ ফসকে বের হয়ে যাওয়া কোনো অশালীন অসুন্দর শব্দ শুনি না। সুতরাং উনাকেও যেভাবে হেনস্থা করা হয়, যেভাবে গালাগালি করা হয়, মিছিলে ওনার নাম যেভাবে উল্লেখ করে আমার খারাপ লাগে। ওনার প্রফেশন আমার প্রফেশন কিন্তু এক। উনি ঢাকা কলেজে ইকোনমিক্স এর অধ্যাপক ছিলেন। আচ্ছা বলেন, ওনার বাবাও মন্ত্রী ছিলেন। এইগুলো তো রাজনৈতিক আচার হতে পারে না, এগুলো রাজনৈতিক বিচার হতে পারে না। এই ধরনের অসুন্দর শব্দ রাজনৈতিক স্লোগান হতে পারে না মিছিলে। আমরা মিছিল করেছি জেনারেল এরশাদের বিরুদ্ধে, আমরা আন্দোলন করেছি ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে। এটা মারুফ মল্লিক ভাই, পলাশ ভাই হয়তো কিছুটা মনে থাকবে, ওনারা আমার চেয়ে বয়সে কনিষ্ঠ। আমি তখন এমএ পড়ি, আমরা এবং এমএ পরীক্ষা দিছি, যুদ্ধ হচ্ছে একেবারে ছাত্রলীগ, ছাত্র দল, কমিউনিস্ট পার্টি, অন্যান্য যারা আছে, হ্যাঁ, সবাই আমরা তো একটা জেনারেল এরশাদের বিরুদ্ধে একটা সুন্দর শব্দ প্রয়োগ করা হয়। আমি নাম বলবো না, একজন কবি, তিনি কবি হিসেবে পরিচিত, তিনি রোশন এরশাদ সম্পর্কে একটা কবিতা লিখতে গিয়ে দু একটা শব্দ অসুন্দর ওই কবিতার মধ্যে ব্যবহার করেছিলেন। আমরা সমস্বরে তার প্রতিবাদ করেছি যে রোশন এরশাদ একজন নারী, মাতৃসম। আমরা আন্দোলন করছি তার স্বামীর বিরুদ্ধে। আমরা তাকে কেন টেনে আনছি, একজন মায়ের বয়সী মেয়েকে, ভদ্র মহিলাকে। আমরা কিন্তু তীব্র প্রতিবাদ করেছি এবং সেই কবি কিন্তু লজ্জিত হয়ে ওই শব্দগুলো বাদ দিয়েছে। এই কালচার থেকে কিন্তু আমরা দূরে সরে গেছি। তারপরে আরো অনেক জিনিস শুনতেছি যে তারা কোনো স্মৃতিসৌধই রাখবে না, কিচ্ছু রাখবে না, ভেঙে টেঙে ফেলবে, ইত্যাদি ইত্যাদি। এগুলো তো খুব ভয়ানক। একটা জাতির স্মারক কি, একটা জাতি স্মারক কি, একটা স্মারক। আমাদের মারুফ ভাই বিদেশে থাকেন, ইউরোপের দেশে, ওইখানে অনেক স্মারক আছে, অনেক স্মৃতিসৌধ আছে। তা কিন্তু ইতিহাসের সাক্ষ্য বহন করে যে এই জাতিটা কেমন ছিল। আমরা আমরা যদি তাই ধ্বংস করে দেই, তাকে হয় বলেন? এটা তো হয় না। সুতরাং আমি একজন সাধারণ নাগরিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে, আমার 33 বছরের শিক্ষকতা জীবনে আমি একটি বয়সের জায়গায় এসে পৌঁছেছি। এই বাংলাদেশে সরকারের প্রতি এবং এই দেশের তরুণ সমাজের প্রতি আমার একটা স্বনির্বন্ধ আহ্বান থাকবে, অনুরোধ থাকবে যে দেশটা সবার। এই কোন রকম এমন অবস্থায় আমরা দেশকে নিয়ে যাব না যেটা বাইরের লোকরা সুযোগ গ্রহণ করবে। হ্যাঁ, বাইরের লোকরা সুযোগ গ্রহণ করবে এবং বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রের দিকে চলে যাবে। এটা কখনোই প্রত্যাশিত নয়। বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ, তাতে তার অনেক রিসোর্স আছে, মানব সম্পদ আছে। সুতরাং এটাকে হেফাজত করা সকল নাগরিকের দায়িত্ব। বলবো খুবই, আই উড লাইক টু কনক্লুড দ্য সেশন ভেরি শর্টলি। এখানে আমাদের মারুফ ভাইও হাই তুলছেন অলরেডি, হি উইল গো টু রেস্ট। তো সেই জন্য বলছি যে মারুফ ভাই আমার খুব প্রিয় একটা মানুষ। তো যেটা মানে এটা হলো কি, আমরা তো এই দেশ আশা করি নাই। সুতরাং আমরা যেটা করব, এখন সিদ্ধান্ত নিচ্ছি যে এইরকম অস্থিরতা যদি চলতে থাকে, তো মারুফ ভাইকেও বলবো যে ভাই আপনি জার্মানি থেকে চলে আসেন, পলাশ ভাইকেও বলবেন যে ব্যবসা বাণিজ্য যথেষ্ট করেছেন, হয়েছে, এবার রাস্তায় নামতে হবে। আমরা যারা শিক্ষকরা আছি, আমরা সবাই রাস্তায় নামবো। আমার 33 বছরের শিক্ষকতা জীবন, আমি এদেশের সন্তানদেরকে আমার যতটুকু জ্ঞান আছে আমি তা বিতরণ করেছি। আমার তো কিছুটা হলে অবদান আছে একজন শিক্ষক হিসাবে শিক্ষা ক্ষেত্রে। সেই দাবি নিয়ে আমি প্রেস ক্লাবে দাঁড়াবো। কেউ আমার সঙ্গে না গেলে আমি একা দাঁড়াবো একটা প্লে কার্ড নিয়ে, লেখা থাকবে, we do not want this country. This country has been emancipated and liberated through huge sacrifice of blood. আমরা অনেক রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছি। সুতরাং এইরকম দেশের অবস্থা হবে এটা চাই নাই। আমি একজন শিক্ষক হিসাবে আমি আজকে প্রেস ক্লাবে দাঁড়ালাম।
প্রতিবাদ হিসাবে প্রফেসর ডক্টর ইউনূসের প্রতি আমার আস্থা অত্যন্ত অপরিসীম। অত্যন্ত জ্ঞানী মানুষ, অত্যন্ত ক্যাপেবল, অত্যন্ত দক্ষ মানুষ। আমার কেন যেন মনে হয় যে কোনো ভাবেই উনি ঠিক তালকাটা হয়ে যাচ্ছে। আর আরেকটা জিনিস হলো এই, জনাব তারেক রহমানকে সবকিছু অগ্রাহ্য করা হলেও বাংলাদেশে চলে আসা উচিত। আমি মনে করি উনি আসলেই বাংলাদেশের অবস্থা অন্যরকম হয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর তা না হলে আমরা পেশাজীবীরা হাজারে হাজারে রাস্তায় নামবো দেশের শান্তির জন্য, কোনো ডেমনস্ট্রেশন না, কারো বিরুদ্ধে না। আমাদের একটাই দাবি থাকবে, আমরা শান্তি চাই, শান্তি শান্তি, এর উপরে আর কিচ্ছু নাই। আমরা কোন বহির্বিশ্বের কোন শক্তিকে বাংলাদেশের উপরে থাবা দিতে দিব না। ধন্যবাদ।